তো সে ব্যাপারে তো আমার আর কিছু করার নেই, কারণ স্পষ্ট করে কথা আমি বলবোই। আমার যদি স্পষ্ট কিছু বলার না থাকে তাহলে সে ব্যাপারে আমি কথা বলিই না। আর কোনো সীমা পার হয়ে অতিরিক্ত ক্রিটিক্যাল আমার অ্যাটলিস্ট নিজেকে কখনো মনে হয়নি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের আয়োজনে এমন একজন মানুষকে আমরা সাথে পেয়েছি যার নারী নেতৃত্ব এবং যার পড়াশোনা একই সাথে কর্মক্ষেত্র আমাদের মেয়েদের জন্য সামনে আরও বড় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা। বলছি রাশনা ইমামের কথা। ব্যারিস্টার রাশনা ইমাম আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-কে। জি ম্যাম, আপনি আসলে পড়াশোনা কোথায় করেছেন এবং আপনার ব্যক্তিত্ব নিয়ে আসলে শুরুতে জানতে চাবো, কারণ অনেকেরই আসলে আগ্রহের জায়গা এখন এই জায়গাটায়। আমরা যখন গুগলে সার্চ করেছি অসংখ্য মানুষের জানার ইচ্ছা হু ইজ রাশনা ইমাম, একটু যদি আপনি ইন্টারেস্টিং। আমি আইনজীবী। আমি প্রায় 2 দশকের বেশি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি এবং এখন সিনিয়র আইনজীবী বর্তমানে সুপ্রিম কোর্টের। আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে সুপরিচিত একটা ল ফার্ম, ওটার ম্যানেজিং পার্টনার হিসেবেও আছি। তো আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা মূলত স্কুলিং তো এখানেই হয়েছে, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। ওখান থেকে ও লেভেল এ লেভেল করেছি এবং তারপরে আমি যুক্তরাষ্ট্রে গেছি, ওখানে আইন পড়াশোনা করেছি, LLM করেছি ইউনিভার্সিটি অফ বাকিংহাম, এটা একটা বেসরকারি ইউনিভার্সিটি। তারপরে লিঙ্কনস ইন থেকে আই ওয়াজ কল টু দ্য বার, মানে ব্যারিস্টার হলাম। হওয়ার পরে আমি দেশে এসে প্রায় 2.5 বছর থেকে 3 বছর প্র্যাকটিস করলাম। করে আবার একটা অপরচুনিটি পেলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেখানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, ওখানে আরেকটা পোস্ট গ্র্যাজুয়েট করার জন্য আইনেই। সো সেটার নাম হচ্ছে গিয়ে ব্যাচেলর অফ সিভিল ল। সেটা 1 বছরের একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অত্যন্ত প্রেস্টিজিয়াস, বাংলাদেশে হাতে গোনা কয়েকজন করতে পেরেছে। সো ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল। সো সুযোগটা যখন পেলাম ওখানে গেলাম, ওখানে গিয়ে শেষ করে বাইরেই তারপরে কিছুদিন চাকরি করলাম বেকার অ্যান্ড মেকেনজি, এটা একটা ইন্টারন্যাশনাল ল ফার্ম, ওখানে কর্পোরেট ডিপার্টমেন্টে। এবং তারপরে বাংলাদেশে চলে আসা, এবং তারপরে তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। এখানে আইন পেশায় আছি প্রথম থেকে এখন পর্যন্ত। পড়াশোনায় দারুণ পড়াশোনা করেছেন, আপনার খুবই ঝলমলে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি বলি সেটা দেখতে। আপনি কাজ করছেন বাংলাদেশে, কখনো ইচ্ছে হয়নি যে বিদেশে থেকে যাব, ক্যারিয়ার ওখানে ডেভেলপ করব, বাংলাদেশে ফিরে আসার? প্রথম থেকেই বাংলাদেশে ফেরত চলে আসতে চেয়েছি, কিন্তু ইচ্ছেটা ছিল যে বাইরে হায়ার স্টাডিজ কমপ্লিট করার পরে বাইরে কিছু অভিজ্ঞতা অর্জন করব, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্জন করব, এবং তারপরে যতটুকু নলেজ, যতটুকু মেধা যা আছে সেটা বাংলাদেশে এসেই খাটাবো। সো প্রথম থেকে ইচ্ছেটা তাই ছিল, কারণ বাংলাদেশের জন্য কাজ করার ইচ্ছে ছিল, যে এখানে এত স্কোপ আছে ভালো কিছু করার জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, যে কোনো ক্ষেত্রের কথাই আপনি বলেন না কেন। সো ইচ্ছেটা প্রথম থেকেই ছিল যে কিছুদিন ওখানে থাকবো, তারপরে দেশে ফেরত আসবো। সো সেই সুবাদেই ফেরত আসা। এবং আপনি বেছেও নিয়েছেন মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন কাজ। কর্পোরেট সেক্টরে আপনি কাজ করেছেন অসংখ্য, কিন্তু মানুষের জন্য কাজ করবেন শুরুতে। এই জায়গাগুলোতে তো মানুষের সাকসেসনেস খুব একটা বেশি থাকে না, বা থাকলেও সেটার জন্য অনেক দূর পর্যন্ত যেতে হয়। এই যে মানবাধিকার বিষয়গুলো নিয়ে কাজ করবার যে ইচ্ছে, তার পেছনের কারণ কি ছিল? জি, প্রথম থেকেই যে কারণে আমার ফেরত আসা দেশে, সেটা হচ্ছে যে ইম্প্যাক্টফুল কিছু কাজ করতে চাচ্ছি, বাংলাদেশের যেটাতে লাভ হয়। সো সেই জায়গা থেকেই কিন্তু মানবাধিকার সংক্রান্ত যে কাজগুলো করেছি, যেরকম জনস্বার্থমূলক মামলা নিয়ে অনেক কাজ করেছি, বিশেষ করে স্বাস্থ্য খাতে। তাছাড়াও নারী অধিকার নিয়ে কাজ করেছি, নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কাজ করেছি। কিন্তু এটা মূলত কিন্তু পেশাগত যে আমি ঠিক বলবো না, কারণ বেশিরভাগ কাজগুলোই ছিল প্রো বোনো বেসিসে, মানে যেটার জন্য আমি কোনো ফিজ চার্জ করিনি। এই জিনিসটা এসেছে নাগরিক হিসেবে একটা দায়িত্ববোধের জায়গা থেকে। পেশাগতটা ছিল পাশাপাশি কর্পোরেট ল, কমার্শিয়াল ল বা কনস্টিটিউশনাল ল, এবং সুপ্রিম কোর্টে যে প্র্যাকটিস করছি সেটা পেশাগত দিকটা ছিল। কিন্তু এটা কিন্তু এসেছে মানে একটা দায়িত্ববোধের জায়গা থেকে, নাগরিক হিসেবে কিছু করার জন্য, দেশের জন্য। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য আপনি যখন কাজ করেন, এটার যেমন আমরা
পজিটিভ অনেক কথা শুনি, আবার নেগেটিভ কিছু কমেন্টও আমাদের কাছে আসে। আমরা শুনি যে আপনি এলিট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি সম্ভ্রান্ত পরিবার বিলং করেছেন, সে কারণে এরকম কাজ করতে পারছেন বা করেছেন। ইচ্ছে অথবা ক্ষমতা, এই দুইটার মধ্যে কোনটা বেশি ছিল? আমার মতে ব্যাপারটা এমন না যে এলিট ব্যাকগ্রাউন্ড থেকে আসলেই আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে পারবেন না, বা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইবেন না, বা কানেক্ট করতে পারবেন না। বা আপনি যদি এলিট ব্যাকগ্রাউন্ড থেকে না এসে থাকেন, তার অর্থ অটোমেটিক্যালি এই না যে আপনি তাদের সমস্যা বুঝবেন বা আপনার সেই সক্ষমতা আছে, সেই দক্ষতা আছে কাজ করার। কারণ দুটোরই কিন্তু অনেক নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক্সাম্পলস আছে। সো ব্যাপারটাকে আমি ওভাবে দেখি না, এটা পার্সন টু পার্সন ভেরি করে। তো ব্যক্তিগতভাবে একজনের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ বা দক্ষতা কি, সেগুলোর উপর কিন্তু নির্ভর করবে যে সে কতদূর মানুষের সাথে কানেক্ট করতে পারে, কতদূর মানুষের জন্য কাজ করে। সো ব্যাপারটাকে আমি ওভাবে দেখি। জাস্ট বিকজ এলিট ব্যাকগ্রাউন্ড ডাজন্ট মিন যে আমার আশেপাশে যা ঘটছে তার সম্পর্কে আমার ধারণা নেই বা আমি কানেক্ট করতে পারি না। কারণ আমার জন্ম তো বাংলাদেশে এবং আমার বেড়ে ওঠাও তো বাংলাদেশে। সো না বোঝার তো কোনো কারণ নেই। সেটার জন্য মূল্যবোধটা থাকা প্রয়োজন। সেটার জন্য মূল্যবোধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিছু করার, কিছু অবদান রাখার ইচ্ছেটাও গুরুত্বপূর্ণ। আপনার কাজ এবং আপনার বর্তমান যেই পরিচয়, আপনি এখন অনেক কিছুর সাথেই সম্পৃক্ত, এই জায়গা থেকে আবার প্রায়ই আমার দেখি প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে, আপনি কি একজন আইনজীবী নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব? এই জায়গাটা কিভাবে পরিষ্কার করবেন? আই থিঙ্ক এটার উত্তরটা খুবই সহজ। আমার প্রধান পরিচয় একজন আইনজীবী। আমি আইন পেশায় সবসময় ছিলাম, এখনও আছি। হ্যাঁ, একজন নাগরিক হিসেবে আমার রাজনৈতিক একটা মতাদর্শ থাকতেই পারে, বাট তার অর্থ এই না যে সেটা আমার প্রধান পরিচয়। হ্যাঁ, আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও হয়তো বিভিন্ন টক শোতে দেখেছেন মানুষ, কিন্তু প্রধান পরিচয় আইনজীবী। আচ্ছা, রাজনীতি বিশ্লেষণের পেছনে তো এক ধরনের মতাদর্শ থাকে, পড়াশোনা থাকে, দেশকে কাছ থেকে দেখবার সুযোগ থাকে। যেহেতু আপনি আইনি পেশায় রয়েছেন, দেশের নানা স্তরের মানুষের সমস্যার সমাধান এবং নানা রকমের যোগাযোগ আপনার সঙ্গে রয়েছে, সেই জায়গা থেকে আপনি পড়াশোনা করেন। কখনো কখনো আমরা শুনতে পাই যে আপনি রাজনৈতিক বিষয়ে অনেক ক্রিটিক্যাল মতামত দিয়ে থাকেন। ব্যাপারটা আপনার কাছে এসেছে কিনা, বা আপনাকে কেউ সরাসরি এই বিষয়ে প্রশ্ন করেছে কিনা? সরাসরি শুনতে পেরেছি, সরাসরি হয়তো কেউ ওভাবে করেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি সুগার কোট না করি, আমি যদি স্পষ্ট করে কথা বলি, তখন হয়তো কিছু গোষ্ঠীর কাছে সেটা টু ক্রিটিক্যাল মনে হতে পারে। তো সে ব্যাপারে তো আমার আর কিছু করার নেই, কারণ স্পষ্ট করে কথা আমি বলবই। আমার যদি স্পষ্ট কিছু বলার না থাকে, তাহলে সে ব্যাপারে আমি কথা বলিই না। আর কোনো সীমা পার হয়ে অতিরিক্ত ক্রিটিক্যাল আমার অ্যাটলিস্ট নিজেকে কখনো মনে হয়নি। নর্মালি আমি শুনেছি যে আমি যুক্তিসঙ্গত কথাই বলি বা গঠনমূলক সমালোচনাই করি। তো আমি সবসময় চেষ্টা করি গঠনমূলক সমালোচনা করতে, কারণ আমার বিশ্বাস যে গঠনমূলক সমালোচনা ছাড়া কিন্তু কোনো রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, কোনো প্রতিষ্ঠানের কোনো উন্নতি হবে না। সো এটা আমাদের সবারই এনকারেজ করা উচিত, সবাই যাতে করে। সমালোচনার কথা বললেন, আপনার নতুন যেই পদ অ্যাডহক কমিটিতে আপনি একমাত্র নারী সদস্য হিসেবে সংযুক্ত হয়েছে, আপনার সেই জায়গাতে নানা রকম সমালোচনার আমরা গল্প শুনেছি, পত্রপত্রিকায় লেখা হয়েছে। কে এই রাশনা ইমাম, কেন তিনি বিসিবির সঙ্গে যুক্ত হলেন, এবং ওনার কি কোনো ক্রিকেট জানাশোনা বা ক্রিকেটের সঙ্গে কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে কিনা? সমালোচনাটা বা প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, কারণ আপনি প্রেক্ষাপটটা দেখবেন। প্রেক্ষাপটটা হচ্ছে যে বোর্ড কাজ করছিল, সেই বোর্ডকে ইররেগুলারিটিসের অ্যালিগেশনের উপরে এনকোয়ারি হয়েছে এবং কিছু ফাইন্ডিংস ছিল অনিয়মের, সেই ভিত্তিতে বিলুপ্ত করা হয়েছে এবং একটা অ্যাডহক কমিটি বসানো হয়েছে। সেই অ্যাডহক কমিটিরই অংশ হিসেবে আমাকে নিয়োগ করা হয়েছে। এটা করেছে হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। সো এটা যখন প্রেক্ষাপট হয়, তখন নানা ধরনের প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ যে বোর্ড ছিল তাদেরও তো নিশ্চয়ই সমর্থনকারীরা আছেন। সো তারা তো নেতিবাচক বা সমালোচনাই করাটা স্বাভাবিক। সো এটাকে আমি ওভাবেই দেখছি। অ্যান্ড আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে ক্রিকেটের সাথে সংশ্লিষ্টতা। এখানে আমার মনে হচ্ছে ইদানিং যে একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। ব্যাখ্যাটা হচ্ছে, আমি কিন্তু ক্রিকেট খেলতে মাঠে নামিনি, আমি ক্রিকেট কোচ হিসেবেও না, আমি কিন্তু বোর্ডের অংশ হিসেবে যুক্ত হয়েছি। সো বোর্ড পরিচালনা করা ইজ নট দ্য সেম অ্যাজ মাঠে ক্রিকেট খেলা। এই জিনিসটা হয়তো স্পষ্ট করাটা প্রয়োজন, কারণ আপনি যেদিকেই তাকান না কেন,
একটা বোর্ড পরিচালনা করার সময় অনেক ধরনের স্কিলস দরকার হয়। তার মধ্যে যেরকম ক্রিকেটার্স বা এক্স ক্রিকেটার্স থাকাটা গুরুত্বপূর্ণ, ঠিক সেভাবেই আইনজীবী থাকা গুরুত্বপূর্ণ। যে কোনো বোর্ডেই বাংলাদেশে, সেটা ক্রিকেট হোক বা অন্য কোনো ক্ষেত্র হোক, আইনজীবী থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে কিন্তু আইনি অবকাঠামোর ব্যাপার আছে, এখানে কিন্তু গভর্নেন্সের ব্যাপার আছে। বোর্ড বলতেই কিন্তু বোর্ড গভর্নেন্সকেও বোঝায়। সো আপনার এমন লোকজনকে দরকার যারা এর আগে কর্পোরেট বোর্ডে বসেছে, যারা জানে গভর্নেন্স রিস্ক কী কী এবং সেই রিস্কগুলোকে অ্যাড্রেস করতে পারবে বোর্ড পরিচালনা করার সময়। তাছাড়া ফাইন্যান্সের লোকজনকে দরকার, তাছাড়া আপনি স্বাস্থ্য খাতে কাজ করেছে এমন লোকজনকে দরকার। সো একটা বোর্ডে কিন্তু ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোকজনকে আপনার দরকার। সো সেটা বুঝতে হবে। ক্রিকেটিং নলেজ যেরকম ইম্পর্ট্যান্ট, সিমিলারলি বিভিন্ন সেক্টর থেকে লোকজনকে বোর্ডে আপনার রাখতে হবে। এবং আমার ধারণা সেই দিক থেকেই আমাকে নিয়োগটা দেয়া হয়েছে। সেটা কেন নিয়োগ দিয়েছে, কি কারণ ছিল এর পেছনে, এটা তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, ওনারা যেহেতু নিয়োগ দিয়েছে ওনারাই আরও ডিটেলস ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমি দায়িত্বটা কেন নিয়েছি, আমি সে জায়গা থেকে আপনাকে বলতে পারি। আমার দায়িত্বটা নেওয়ার পেছনে কয়েকটা কারণ ছিল। যে আপনি আমার অভিজ্ঞতা বা কাজের যে এক্সপিরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার দিকে যদি তাকান, প্রথমত আইনজীবী, আইন পেশায় 20 বছরের ঊর্ধ্বে আছি। সো আইনজীবী হিসেবে কিন্তু আইনি অবকাঠামোর ব্যাপারে আমার একটা ভালো ধারণা আছে বিভিন্ন সেক্টরে আছে, এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বোর্ডে কিন্তু আমি ডিরেক্টর, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের বোর্ডে আমি আছি, বিশ্ববিদ্যালয়ের বোর্ডে আমি আছি, ডেভেলপার কোম্পানিজ বোর্ডে আমি আছি। সো বোর্ডে থাকার অভিজ্ঞতার কারণে কিন্তু কি কি গভর্নেন্স রিস্ক হতে পারে একটা বোর্ড পরিচালনা করার সময়, এই রিস্কগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারবো সে সম্পর্কে একটা ধারণা আমার আছে। সো এটার জন্য বোর্ডে আই থিঙ্ক আমি না হলেও অ্যাটলিস্ট লিগ্যাল ব্যাকগ্রাউন্ড যারা কর্পোরেট বোর্ড যে বসেছে এ ধরনের একজনকে প্রয়োজন। তারপরে ধরেন যে দায়িত্বগুলো আমাকে দেয়া হয়েছে আমার মতে আমার অভিজ্ঞতার সাথে প্রাসঙ্গিক। তার মধ্যে একটা হচ্ছে নারী উইং বা উইমেন্স উইংয়ের দায়িত্বটা দেয়া হয়েছে। সো উইমেন্স উইংয়ের প্রধান যে চ্যালেঞ্জেসগুলো, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে নারীদের অংশগ্রহণ আমাদের বাড়াতে হবে ক্রিকেটে। এবং নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমি অনেক বছর ধরে ভোকাল এবং কাজ করে যাচ্ছি, অ্যাডভোকেসি করে যাচ্ছি। সো সেই দিক থেকে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা প্রাসঙ্গিক। তারপরে ধরেন চলে যাই মেডিকেল ডিপার্টমেন্ট। আমি আপনাকে আগেও বললাম যে স্বাস্থ্য খাতে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি, স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করায়, তারপর নানা ধরনের জনস্বার্থমূলক মামলা। সো একটা মেডিকেল ডিপার্টমেন্টে সিস্টেমিক কী কী চেঞ্জেস আনা প্রয়োজন কিছু দূর হলেও আমার ধারণা আছে, বাকিটা তো আমি শিখবো। থার্ড যদি দেখি কমপ্লেইন্টস, সো কমপ্লেইন্টস বা অভিযোগ দায়ের করার যে ডিপার্টমেন্টটা, সেটা তো আমার মনে হয় আইডিয়ালি সুটেড ফর এ লয়ার। সেটা আমি হতে হবো তাই না, যে কোনো আইনজীবী হতে পারতো, বাট আইডিয়ালি সুটেড একজন আইনজীবীর জন্য। কারণ এই ব্যাপারে আমরা রেগুলারলি কাজ করি যে কীভাবে স্বচ্ছ একটা প্রসিজার হ্যাজ টু বি ইন প্লেস টু ডিল উইথ কমপ্লেইন্টস। কারণ কমপ্লেইন্টসের মেকানিজমটা যদি স্বচ্ছ না হয়, এফেক্টিভ না হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উপরে জনগণের কোনো ধরনের আস্থা থাকবে না। সো আমার মনে হয় এই কারণেই আমার অ্যাকসেপ্ট করা, যে আমার মনে হচ্ছে প্রাসঙ্গিক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমি অবভিয়াসলি ক্রিকেটার না, আমি অবভিয়াসলি কি বলবো ক্রিকেটের টেকনিক্যাল নো হাউ আমার নেই, কিন্তু যেই জিনিসগুলো আমার আছে সেটা বোর্ড পরিচালনা করার ক্ষেত্রে প্রাসঙ্গিক। চমৎকার। এই জায়গাটাতে আপনি বলছিলেন স্বচ্ছতার কথা, আপনার এবং আপনার সাথে এই অ্যাডহক কমিটিতে যারাই আসলে সম্পৃক্ত হয়েছে, এই জায়গাতে স্বচ্ছতা নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছে। মানুষ বলছে যে স্বজনপ্রীতি অথবা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে হয়তো এক ধরনের প্রেফারেন্সের জায়গা থেকে আপনাদের নিয়োগটা হয়েছে। বিষয়টা নিয়ে বলতে চান কিনা কিছু? আমি দুটোই কমেন্ট করবো এই বিষয়টা নিয়ে, যে নিয়োগ কারা করেছে। নিয়োগ করেছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। সো আই থিঙ্ক এই প্রশ্নটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে করা উচিত রাদার দেন বিসিবি অ্যাডহক কমিটিতে যারা বর্তমানে আছে। এবং দ্বিতীয় হচ্ছে যে যদি এই অভিযোগ উঠে থাকে এবং যদি মনে হয় কারো যে এই অভিযোগে দের ইজ অ্যান এলিমেন্ট অফ ট্রুথ টু ইট, সেক্ষেত্রে তো আইনি পদক্ষেপ নিতেই পারে, সেটাতে তো কোনো বাধা নেই। আমার জানা মতে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি। সো আমার প্রশ্ন হচ্ছে কোনো আইনি পদক্ষেপ কেন নেয়নি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। বিরতির আগে আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম যে আপনি কিভাবে আপনার নিয়োগ হলো এবং সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সেই জায়গাতে একটু সহজ করে যদি বলতেন আপনার কাজ কি হবে এই বোর্ডে। আমাকে মূলত 3টে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে উইমেন্স উইং বা উইমেন্স ক্রিকেট, সো নারীদের ক্রিকেট সংক্রান্ত সব বিষয় দেখার জন্য। এবং তারপরে দেওয়া হয়েছে মেডিকেল ডিপার্টমেন্ট, ইনজুরি ম্যানেজমেন্ট, তাছাড়া ধরেন ফিজিওথেরাপি বা ফিটনেস, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের। এবং থার্ডলি আমাকে দেওয়া হয়েছে কমপ্লেইন্টস ডিপার্টমেন্ট, সো অভিযোগ দায়ের করার যে মেকানিজমটা বা যে ডিপার্টমেন্টটা, সেটার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আপনি আসলে কাজটা শুরু করবেন কোথা থেকে? আপনি এখনো নিশ্চয়ই অফিস করেছেন কিনা আমি জানি না। আর এই প্রশ্নটাতে যাবার আগে শুধু জানতে চাবো, যেদিন আপনি নিয়োগটা পেয়েছেন, আপনি সেই নিয়োগটা কিভাবে পেয়েছেন? নিয়োগটা পেয়েছি, ফোনেই পেয়েছি। তারপরে আমরা যেদিন সশরীরে বিসিবিতে উপস্থিত হলাম, সেদিন আমাদেরকে চিঠিটা দেয়া হলো, নিয়োগপত্র। তদন্ত রিপোর্টটা বের হলো, সেদিনই মোটামুটি একটা আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল যে আপনারা কি ইন্টারেস্টেড নাকি জয়েন করার জন্য। সো সময় নিয়েছিলেন আপনি? ইন্টারেস্টেড? সময় তো অবশ্যই নিয়েছি, কারণ আমার জন্য জানাটা ইম্পর্টেন্ট ছিল যে একটা দায়িত্ব নেওয়ার আগে যে আমি কতদূর আমার সক্ষমতা আছে সেই দায়িত্বটা পালন করার। সো যখন আমি দেখলাম যে না, উইমেন্স ক্রিকেট নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে, তারপরে নারীদের জন্য, নারী ক্রিকেটার্সদের জন্য একটা নিরাপদ পরিবেশ, ওদিকে কাজ করার একটা স্কোপ আছে, তারপরে তাদের কমপ্লেইন্টস মেকানিজম নিয়ে কাজ করার স্কোপ আছে। গত বছর বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিস সার্ভ করেছিলাম বিসিবির ওপর, এবং লিগ্যাল নোটিসটা ছিল, আপনার হয়তো মনে আছে যে বেশ কিছু যৌন হয়রানির অভিযোগ বের হয়েছিল আমাদের ফর্মার ক্রিকেট উইমেন্স ক্রিকেট টিম ক্যাপ্টেন্সরা করেছিলেন কোচেসের এগেনস্টে। সো সেই অভিযোগ সংক্রান্ত আমরা একটা লিগ্যাল নোটিস কিন্তু বিসিবির উপরে সার্ভ করেছিলাম, কারণ দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছিলাম না বিসিবি কী কাজ করছে এই অভিযোগগুলো নিয়ে। সো তখন থেকেই বলা যেতে পারে যে কিছু দূর আমি বিসিবির কাজগুলোর ওপরে নজর রাখছিলাম, যে বিশেষ করে নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে ওনাদের কি কি পদক্ষেপ নিচ্ছে। সো হয়তো সেই সুবাদে আমার অত সময় লাগেনি যখন অফারটা আসলো সেটা অ্যাকসেপ্ট করার, যে আমার মনে হলো যে এই ব্যাপারে আমি একটু অবদান রাখতে পারবো। আচ্ছা, আর এই যে এখন আপনার নিয়োগের পর আপনি প্রথম আসলে কি কাজ দিয়ে শুরু করতে চান, মানে আপনি কি চিন্তা করছেন? তাহলে আমাদের তো কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। আমার প্রথম কাজ ছিল আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার্সদের সাথে বসা, উইমেন্স টিমের ক্রিকেটার, ওনাদের সাথে বসে ওনাদের মুখে আমি জানতে চাচ্ছিলাম যে ওনাদের কাছ থেকে যে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে সবভাবে। সো এটা, কারণ আমার মতে এই ক্রিকেটিং ওয়ার্ল্ডে আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদার হচ্ছে আমাদের ক্রিকেটার্সরা, আর আমাকে দায়িত্ব দিয়েছে নারী উইংয়ের, সো আমাদের নারী ক্রিকেটার্সরা। সো আমি ওনাদের থেকে জানতে চেয়েছি যে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে। সো সেগুলো তারপরে এখন আমরা খতিয়ে দেখছি যে এই সমস্যাগুলো কীভাবে সমাধান এর যাত্রাটা আমরা শুরু করতে পারি। কারণ আপনি জানেন যে আমাদের অ্যাডহক কমিটির মেয়াদটা কিন্তু 3 মাসের। সো 3 মাস তো খুবই অল্প সময়। সো 3 মাসে তো সব কিছু করা যাবে না, বা 3 মাসে কোন কাজগুলোকে আমরা প্রায়োরিটি দেব সেই বিষয়ে দেখার বিষয় আছে, যে এই কাজগুলোকে আমরা প্রায়োরিটি বেসিসে করব। এমনিতে এই 3 মাস সময়, যেহেতু খুব কম সময় আপনি বলছিলেন, 3 মাস সময় যথেষ্ট কিনা নারী ক্রিকেটের যে উন্নয়নের কথা আপনি ভাবছেন, এটা যেমন একটা প্রশ্ন, তেমনি নিশ্চয়ই আপনারও একটা ধারণা আছে। আপনি যেহেতু এই দায়িত্বটা পেয়েছেন এবং আপনি যেভাবে কাজ করে অভ্যস্ত, আপনার সম্পর্কে কিছু পড়াশোনা করে যেটা আসলে জানতে পেরেছি, আপনি যে কাজটা করতে চান সেটা ঠিকঠাকভাবে শেষ করতে পারাও আপনার জন্য একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জায়গা থেকে আপনি কি চিন্তা করেছেন যে কোন জায়গাটায় আপনি ঠিক নজর দিয়ে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবেন? আমার ব্যক্তিগতভাবে যেটাকে আমি প্রাধান্য দিতে চাই, যে আমাদের নারী ক্রিকেটার্সদের জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা, এবং অ্যান্টি হ্যারাসমেন্ট একটা পলিসি, একটা শক্ত অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আই ওয়ান্ট টু পুট ইন প্লেস বিসিবিতে, যাতে করে যারা হয়রানির সম্মুখীন হচ্ছে তারা জানে যে কিভাবে একটা অভিযোগ দায়ের করতে হবে, তাদের এতটুকু আস্থা বিসিবির উপর হয় যে তারপরে এটাকে খতিয়ে দেখা হবে, একটা সুষ্ঠু তদন্ত করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে তদন্ত রেজাল্টস অনুযায়ী। সো এরকম একটা কমপ্লেইন্টস মেকানিজম, একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি, আমি তো এটা দিয়েই শুরু করতে চাই, যে আমি অ্যাটলিস্ট 3 মাসে একটা সিস্টেম যদি আই ক্যান পুট ইন প্লেস,
যে একটা পলিসি ড্রাফট করে, একটা শক্ত পলিসি, এফেক্টিভ কার্যকর একটা পলিসি ড্রাফট করে আমি বিসিবির নারী উইংকে একটা উপহারের মতো দিয়ে যেতে চাই। তারপরে নির্বাচিত যে বোর্ড আসবে তাদের উপরে দায়িত্বটা বর্তাবে সেটাকে বাস্তবায়ন করার। তাহলে এই জায়গাতে এখন প্রশ্ন আছে, স্বচ্ছতা এবং এই জবাবদিহিতামূলক একটা পরিস্থিতি তৈরি করার জন্য চ্যালেঞ্জগুলো কি কি মনে করছেন? চ্যালেঞ্জ তো আছে, চ্যালেঞ্জগুলো অনেক আছে, কারণ মানে যেভাবে বিসিবি এতদিন পরিচালিত হয়েছে সেখানে তো স্বচ্ছতার অভাব ছিল, এবং অভাব ছিল বলেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং সেই কমিটির রিপোর্টে নানা ধরনের ইরেগুলারিটিস বের হয়ে এসেছে। সো চ্যালেঞ্জেস আছে, কোনো প্রতিষ্ঠানকে আপনি একদিনে চেঞ্জ করতে পারেন না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি কিছু সিস্টেম, মানে একটা দুটো হলেও ইফ উই ক্যান পুট ইন প্লেস, তাহলে আমি নিজেকে সফল মনে করব, কারণ আমাদের হাতে অত্যন্ত লিমিটেড একটা সময়। এবং এখন আমি যেটা রেগুলার বেসিসে করছি, যে সাবেক যারা ক্রিকেটার্স ছিল, নারী ক্রিকেটার্স, তাদের সাথেও বসছি অভিযোগগুলো শোনার জন্য, যে তারা কি কি ধরনের হয়রানির সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন। আরেকটা বড় ধরনের অভিযোগ যেটা এসছে, যে একটা বৈষম্য আছে ফ্যাসিলিটিসের ব্যাপারে, যে নারী এবং পুরুষ ক্রিকেটারদের। এক্স্যাক্টলি, নারী এবং পুরুষ ক্রিকেটার্স একভাবে, আরেকদিকে হচ্ছে গিয়ে ন্যাশনাল টিম যারা খেলছে তারা, আর বাকি যারা আছেন আরও লোয়ার লেভেলসের। সো এখানে এটাও একটা ডিসপ্যারিটি আছে, যে কী কী ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। সো সেদিকেও আমরা কাজ করব। এই ব্যাপারে আমি বোর্ডেও কিছু প্রশ্ন উত্থাপন করব ডেফিনেটলি, যে যতদূর সম্ভব যাতে এই ডিসপ্যারিটিটা ইন টার্মস অফ ফ্যাসিলিটিস, ইন টার্মস অফ রিসোর্সেস আমরা কমাতে পারি নারী ও পুরুষ ক্রিকেটার্সদের মধ্যে। চমৎকার। নারীদের নিয়ে আপনি লম্বা সময় ধরে কাজ করেছেন, মানবাধিকার নিয়ে আপনি কাজ করেছেন লম্বা সময় ধরে, স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন, এই সবগুলো বিষয়ে আসলে আবার রাজনীতি নিয়ে আপনি কড়া সমালোচনা করতেও পছন্দ করেন। আপনি ব্যক্তিগতভাবে আপনার ক্যারিয়ারকে রাজনীতির দিকে নিতে চান কিনা? আপাতত আমি আইন পেশায় আছি, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে হয়তো অনেকেই আমাকে দেখে, যেহেতু টকশোতে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আমি কমেন্ট করি। তো এখনও সে ধরনের কোনো প্ল্যান নেই, কিন্তু আগামীতে যে সেই ধরনের মানে একেবারে আমি অপোজ টু অ্যাভার্স টু ইট তাও না, হতেই পারে। ওটা দেখবো, আমার যখন মনে হবে যে আরও বড় পরিসরে কাজ করার জন্য আমার রাজনীতিতে জয়েন করতে হবে, তখন আমি করব। তাছাড়া আমার মোটামুটি এখন মনে হয় এই জায়গায় থেকে অনেক কাজ করার আছে। সেক্ষেত্রে বাংলাদেশের এখন যে সার্বিক পরিস্থিতি, নারীদের রাজনীতি বলি, খেলাধুলা বলি, অথবা নারী অধিকার নিয়ে আপনি লম্বা সময় ধরে কাজ করছেন, সেই জায়গা থেকে বলি, আমরা এখন কোন পর্যায়ে আছি বিশ্বের সাথে তাল মিলিয়ে? ওভারঅল অবস্থানে বাংলাদেশে একেবারে যে কোনো ডেভেলপমেন্ট বা প্রগ্রেস হয়নি নারীদের অবস্থানের ব্যাপারে, তা না। অবভিয়াসলি অনেক প্রগ্রেস হয়েছে, এই সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর থেকে হয়তো আমরা এগিয়ে আছি, কিন্তু তাই বলে যে আর কাজকর্ম নেই তা না, আরও বহু দূর এগিয়ে যেতে হবে। নারী নিরাপত্তা এখনও বড় ধরনের একটা প্রবলেম বাংলাদেশে, আপনি যে ক্ষেত্রেই তাকান না কেন, এবং ক্রিকেট ইজ নো এক্সেপশন। এখানেও কিন্তু নারীরা, যেটা আমি আগেও বলেছি, হয়রানির সম্মুখীন হচ্ছেন, এবং সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। আমরা যদি চাই কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো বা স্পোর্টসে নারীদের অংশগ্রহণ বাড়ানো, সেক্ষেত্রে আমাদের তো তাদের জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে, না হলে তো আসবেই না কর্মক্ষেত্রে। সো এই দিকে তাকাতেই হবে, এটাকে প্রায়োরিটি হিসেবে দেখতে হবে, এবং আমি আশা করি বর্তমান নতুন যে সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে, তারা নারীদের নিরাপত্তাকে প্রায়োরিটি বেসিসে এটা নিয়ে কাজ করবে। আচ্ছা, আপনি নারীদের পড়াশোনা থেকে শুরু করে সার্বিক অবস্থা নিয়ে বলছিলেন যে আমরা যেই জায়গাতে আছি। একটু ব্যক্তিগত প্রশ্ন হয়তো হবে, আপনি সংসার করছেন এমন একজন মানুষের সাথে যিনি সরাসরি সম্পৃক্ত এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সাথে, সেই জায়গা থেকে আপনার কোনো পরামর্শ বা আপনারা যখন কথা বলেন এই চিন্তাগুলো আসে কিনা, কি পরামর্শ দিয়ে থাকেন সাধারণত? নর্মালি যে যার এক্সপার্টিজের ভিত্তিতে পরামর্শ দিয়ে থাকে। সো আইনি অবকাঠামোর যদি কোনো বিষয় হয়, উনি সবসময় আমার সাথে আলাপ করে নেন, এবং উনি যেহেতু একাডেমিয়াতে এত বছর ধরে, সো সেই অ্যাঙ্গেলে বা রাজনীতিতে, সো এই বিষয়গুলো আমিও ওনার সাথে আলাপ করি। সো এভাবেই মোটামুটি আমাদের প্রায় 19-20 বছরের সংসার। সো আলাপ আলোচনা তো হয়, কিন্তু এক্সপার্টিজ অনুযায়ী আলাপ আলোচনা হয়।
আচ্ছা, এই যে বাংলাদেশের এখন যে একটা পরিবর্তন, 24-এর পর বাংলাদেশের মানুষ এখন আমরা ভাবছি যে নতুন করে পৃথিবীটা বদলে যাবে, আমাদের দেশটাও হয়তো আগামীতে আরও অনেক সুন্দর হবে, বসবাসযোগ্য হবে, যেখানে সব শ্রেণীর মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারবে এবং নিজের প্রাপ্যটা বুঝে নিতে পারবে। এই সমাজ উপহার দেওয়ার জন্য এখন রাজনীতি বিশ্লেষক বলি, আইনজীবী বলি, অথবা খেলাধুলার জায়গা থেকে বলি, কোন বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত? ডেফিনেটলি এটা আমি আগেও বলেছি যে বৈষম্যমূলক অনেক আইন আছে। সো আই থিঙ্ক এই আইনগুলো চিহ্নিত করে এই আইনগুলো সংস্কারের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আর এখানে আরেকটা কথা বলতে হবে যে আইন প্রণয়ন করার বা আইন তৈরি করার যে প্রক্রিয়াটা, প্রসেসটা, সেটার দিকে তাকাতে হবে। কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ রেজিমে দেখেছি যে এটা টাইম অ্যান্ড এগেন যে ধাপ করে একটা আইন চাপিয়ে দেওয়া হতো, জনগণের সাথে কনসালটেশন না করে একটা কালো আইন চাপিয়ে দেওয়া হতো। সো সেই সর্ট অফ কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো আইন প্রণয়ন করার প্রক্রিয়াটা ডেমোক্রেটিক হতে হবে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আইনগুলো প্রণয়ন করতে হবে। সো আই থিঙ্ক সেদিকে তাকাতে হবে, বৈষম্যমূলক আইনগুলো চিহ্নিত করে সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। এখনও কিন্তু সেই ব্রিটিশ আমলের অনেক আইন আছে, সো সেইগুলোর দিকে তো তাকাতে হবে। স্বাস্থ্য খাতেও এরকম অনেক আইন আছে। সো আইন অঙ্গনে মানে আইনের দৃষ্টিকোণ থেকে এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত এখন। আমরা আরও একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। আরও একবার আমন্ত্রণ, প্রিয় দর্শক, দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আজকে আমাদের অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। ম্যাম, যেই আসলে আলোচনায় আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, মূলত আইনজীবী তারা সমস্যা নিয়েই বেশি কাজ করেন। বাংলাদেশের আইনি যে প্রক্রিয়া, সেটি কতটা সহজ এবং সাধারণ মানুষের জন্য এই আইনের কাছ থেকে সুবিচার পাওয়ার যে প্রক্রিয়াটা, এটা আসলে স্মুথ কিনা, একজন আইনজীবী হিসেবে আপনি যদি স্বচ্ছতার জায়গা থেকে। জি, জিনিসটা দুঃখজনক, কিন্তু এখনও প্রক্রিয়াটা একেবারেই স্মুথ না। কারণ আমাদের প্রত্যেকটা কোর্টে, প্রত্যেকটা লেভেলের কোর্টে কিন্তু প্রচুর ব্যাকলগ কেসেসের। রিসেন্টলি আমাদের আইনমন্ত্রী বলেছিলেন প্রায় 40 লক্ষ মামলা পেন্ডিং। সো তার কারণে যেটা হয় যে আপনি বললেন যে অ্যাক্সেস টু জাস্টিস, যে সহজেই কি বিচারটা পাচ্ছে নাকি, সেটা পাচ্ছে না। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা অনেক এক্সপেন্সিভ ব্যাপার, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, অনেক বছর অপেক্ষা করার পরে একটা মামলার রায় আসে। সো এই দিকে অনেক কাজ করার জায়গা আছে। আনফর্চুনেটলি এখনও আমরা কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে পারছি না, এবং আমরা এখনও ঠিক দ্রুত বেসিসে যে ন্যায় বিচার করার যে প্রক্রিয়াটা, সেটাও নিশ্চিত করতে পারিনি। সো এইদিকে অনেক কাজ করার আছে। এখনো যখন আসলে আপনি কাজ করেন, নানা রকমের ব্যস্ততা আপনার হয়েছে, এখন রেগুলার যাওয়া হয় কিনা আপনার কোর্টে? অফকোর্স, ইনফ্যাক্ট এটা সবচেয়ে বেশি রেগুলারলি যাওয়া হয়। প্র্যাকটিসিং লয়ারই আমি এখন মেইনলি, বাকি কাজগুলো পাশে করি। একটু আউট অফ বক্স, সাধারণভাবে একজন নারী যখন নানা রকম কাজ করে এবং সেই জায়গা থেকে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার সক্ষমতা রাখেন, নিজের কাজটা ভালোভাবে করবার সক্ষমতা রাখেন, এরকম মানুষকে নিয়ে সাধারণ মানুষের আবার জানবার অনেক ইচ্ছা। আপনি নিজেকে তৈরি করবার পেছনে যেই ডেডিকেশন দিয়েছেন অথবা যেই বেড়ে ওঠা আপনার রয়েছে, সেই সব কিছুকে আলাদা করে রেখে এমন কি আপনি করেছেন যেটার জন্য আপনার এই পড়াশোনা বলি, কাজ বলি, পরিশ্রম বলি, সব কিছু একসাথে হয়ে আজকে রাশনা ইমাম হতে পেরেছেন? আমার তো মনে হয় না আমি এমন কিছু করেছি, আরও অনেক কাজ করার আছে। বাট যেই কাজগুলো করে আমার স্যাটিসফ্যাকশন ট্রুলি আমি পাই, সেগুলো হচ্ছে জনস্বার্থমূলক মামলাগুলো যেটা করেছি, বা মানবাধিকার নিয়ে যে অ্যাডভোকেসি কাজগুলো করছি। এবং যখন একটু হলেও ছোট পরিসরে হলেও যখন দেখি যে আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারছি, সেটা সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেয়। তখন মনে হয় যে এত যে কষ্ট করেছি, এত কাজ করেছি বছর পর বছর, সেটা সার্থক। পেছনে ফিরে তাকালে মানুষের জন্য যখন কিছু ভালো কিছু যুক্ত করতে পারেন, সেটা আসলে এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয়। বাসায় আপনি কি করেন যখন আপনার লেজার পিরিয়ড থাকে? কোথায় যেতে পছন্দ করেন? বাংলাদেশে কোন জায়গা আপনার পছন্দ? বাংলাদেশের ভেতরে তো আই উড সে কক্সবাজার সবচেয়ে বেশি যাওয়া হয়েছে, এবং বিচেস খুব পছন্দ আমার। সো সেটাই বলবো ফেভারিট। তাছাড়া সিলেটে যাওয়া হয় অনেক।
তো এই দুটোই সবচেয়ে পছন্দ, এই দুটোই। আর এছাড়া যদি বলেন তাহলে আমার বাড়ি আমার সবচেয়ে পছন্দ। আমার খুব ভালো লাগে দিনের শেষে বাড়ি ফেরত যেতে, কারণ সেটা পুরো আমার মানে একটা পার্সোনাল স্পেস, একটা কমফোর্ট জোনের মধ্যে থাকা হয়। আর এমনিতে আপনার যখন, আমি জানি না আপনার লেজার পিরিয়ড আপনি পান কিনা, বা মানে সেই সময়টা আসলে হয়ে ওঠে কিনা, বিনোদনের জন্য কি করেন, মন ভালো রাখার জন্য কি করেন? বিনোদন বা মুড ভালো রাখা এখন পুরোপুরি বাচ্চাদের সাথে সময় কাটানো হয়ে গেছে। এছাড়া আর আলাদা কোনো বিনোদনের সময় একেবারেই পাই না। সো যতটুকু সময় পাই এই কাজের বাইরে, সেটা বাচ্চাদের সাথেই সময় কাটানোর চেষ্টা করি। আমার দুটো মেয়ে আছে আমাদের, আমার বড় মেয়ে ইনায়া, ছোট মেয়ে নিয়াসা, দুজনই স্কুলে, বড়টা এখন 9-এ, ছোটটা ক্লাস 4-এ। সো ওদের সঙ্গে সময় কাটানো, ওদের সাথে কোনো মুভি দেখা, গল্পগুজব করা, কি হলো স্কুলে, এখন কারা কারা ফ্রেন্ডস, ওদের তো দুদিন পর পর আবার বন্ধু বান্ধবীও চেঞ্জ হয়। সো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। মানে আমি চাই যে কোয়ালিটি টাইম যাতে আমি দিতে পারি, কারণ কোয়ান্টিটি তো দিতে পারছি না কাজের ব্যস্ততার কারণে। আরেকটা জিনিস সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের যাতে একটা ধারণা থাকে আমার কাজের ব্যাপারে, তাহলে হয় কি ওরা ঠিক লোনলিও ফিল করে না যখন মা বাসায় থাকে না। দে আন্ডারস্ট্যান্ড। আসার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে মামলাটা কেমন গেল, রায় কি তোমার পক্ষে এসছে কি না। তো এটা নিয়ে আমাদের ডিটেইলস আলাপ আলোচনা বাসায় হয়। সো ওরা খুব মজা পায় যদি কখনো মামলা জিতি, তখন এটা মানে ওরাও খুব গর্ববোধ করে যে মা জিতেছে, মায়ের নাম পত্রপত্রিকায় এসেছে। সো জিনিসটাতে ওদেরকে ইনক্লুড করে রাখি, যেহেতু সময়টা কম দিতে পারি। আমার মনে হয় দ্যাট ওয়ে ওরা ওটা ফিল করে না যে হ্যাঁ কোয়ান্টিটি তো দিতে পারছে না মা, বাট কোয়ালিটি তো পারছে। আচ্ছা, আর এমনিতে বাসায় যখন সবাই আসে, রাশনা ইমাম রান্না করে কিনা, গুগলে সার্চে আমরা পেয়েছি এগুলো, রাশনা ইমাম রান্না করে কিনা, কি খেতে পছন্দ করেন রাশনা ইমাম, আপনি কি একটু বলবেন নাকি? জি, রান্না বান্না আগে অনেক করা হতো, বিশেষ করে আমি এবং আমার হাজব্যান্ড আমরা যখন দেশের বাইরে ছিলাম তখন বেশি করা হতো। সে আমার থেকে বেশি করতো, বা তাও করা হতো। কিন্তু দেশে আসার পরে এখন খুব কম হয় রান্না করা। যদি বাচ্চারা বিশেষ কোনো আবদার করে সেক্ষেত্রে করেই, কিন্তু এছাড়া খুব লিমিটেড। আনফর্চুনেটলি খেতে ভীষণ পছন্দ করি, সব ধরনের খাবার, সব ধরনের খাবার। সো এখানে আমি চুজও কিভাবে করব বুঝতে পারছি না, কারণ সব কিছু ভালো লাগে। নিজের 3টা ভালো দিক যদি বলেন, যে কি আপনাকে বেশি, মানে আপনি যে ব্যক্তি হিসেবে আপনার কোন 3টা দিক আপনি পছন্দ করেন? নিজের প্রশংসা করব। আই থিঙ্ক কাজের ব্যাপারে হয়তো এটা বেশি একটু নিজের প্রশংসা করা হয়ে যায়, সিনসিয়ারিটি। কারণ আমি যদি কোনো মামলাও নেই তাহলে আমি জান প্রাণ দিয়ে দেব সেই মামলাটাতে। সেই কারণে যেরকম আমি খুব বেশি মামলা নেই না। আমরা চেম্বার আকারে আমাদের পলিসিটা হচ্ছে আমরা লিমিটেড মামলা নেব, কিন্তু যেগুলো নেব সেগুলোতে 100% নিজের দেব। সো আমার হাফ হার্টেড কাজ একেবারেই করতে ভালো লাগে না। সো যেই কাজটা করব নিজের সর্বশ্রেষ্ঠটা দিয়েই সেই কাজটা করব। নারী হিসেবে যখন আমরা বাইরে কাজ করতে যাই, মেয়েদের কোন বিষয়টা সবচেয়ে বেশি সচেতন থাকা উচিত আপনি একজন আইনজীবী হিসেবে মনে করেন? আই থিঙ্ক প্রত্যেকটা নারীর, যেহেতু ওনারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয় সমাজে, কর্মক্ষেত্রে, বা ইভেন বাড়ির 4 দেয়ালের মধ্যে, আইন সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা গুরুত্বপূর্ণ। তাতে করে হবে কি, তাদের যদি কোনো অধিকার বা রাইট লঙ্ঘন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে বুঝবে যে না, আমার একটা লিগ্যাল রাইট আছে এবং সেটাকে ভায়োলেট করা হয়েছে। সো আমি এখন কিছু করতে পারি, আমি একটা আইনজীবীর কাছে যেতে পারি। সো একটা বেসিক ধারণা যাতে আইন সম্পর্কে প্রত্যেকটা নারীর থাকে। এবং বিশেষ করে ধরেন ডোমেস্টিক ভায়োলেন্স একটা বড় সমস্যা, নারীর প্রতি সহিংসতা একটা বড় সমস্যা। সো এইসব আইনগুলো সম্পর্কে একটা ধারণা থাকা। তারপরে ধরেন ইনহেরিটেন্স আইনগুলোর সাথে, যে আমি আমার বাবার কোন সম্পত্তি পাবো বাবা মারা যাওয়ার পরে, আমার ভাইয়ের লিগ্যাল রাইটটা কি, আমার থেকে বেশি না কম, সে যদি আমাকে ঠকায় তাহলে আমি আর কী করণীয়টা কি। সো এই ডিফারেন্ট টাইপের আইনগুলো যেটা আমাদের প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যায়, সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকা প্রত্যেকটা নারীরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চমৎকার। আপনার নতুন রোল এবং বর্তমানে আপনি যে জায়গাটাতে আছেন, অর্থাৎ বিসিবির অ্যাডহক কমিটিতে সংযোজনকে কেন্দ্র করেই বলি, এটা নিয়ে আপনার যদি কিছু বলবার থাকে, সাধারণ মানুষের কাছে যদি আপনার জায়গা থেকে কোনো কিছু পরিষ্কার করবার থাকে তাহলে বলতে পারেন। আমার আসলে পরিষ্কার করার কিছু নেই, কারণ আমার বিশ্বাস যে আলটিমেটলি আমাদের কাজই সব পরিষ্কার করে দেবে। একদম একদম। সো সেটার জন্যই আমরা অপেক্ষা করি, 3 মাস সময় আছে। সো 3 মাস আমি চেষ্টা করব আমার সর্বশ্রেষ্ঠটা দেয়া, যেই 3টা দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেগুলো পালন করার ক্ষেত্রে। ম্যাম, আরও একটি প্রশ্ন, কিছুটা ব্যক্তিগত কিন্তু সাধারণ মানুষের জানবার আগ্রহ রয়েছে। ববি হাজ্জাদের সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্কে, এটা আপনার ক্যারিয়ারে কতটুকু সুবিধা দিয়েছে
অথবা কতটুকু সমালোচনার সংযুক্তি এনেছে? ইন্টারেস্টিং প্রশ্ন। ব্যক্তিগতভাবে তো নানাভাবে উপকৃত হয়েছি, যেরকম ওনার সব সময় প্রত্যেকটা পদে পদে লাইফের প্রত্যেকটা স্টেজে সমর্থন, ভালোবাসা, সম্মান, সো সেগুলো তো অবশ্যই উপকৃত হয়েছি। সো ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি, কিন্তু প্রফেশনালি স্পিকিং, বিশেষ করে এই বিসিবির নিয়োগের কনটেক্সটে বলছি, সমালোচনার শিকার তো হয়েছি, কিন্তু এটা ঠিক সম্পর্কের কারণে যে হয়েছি তা না। কারণ একটা সম্পর্ক কিন্তু কখনোই কাউকেই ডিফাইন করতে পারে না। এটা হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে। আপনি দেখবেন খুব রেগুলারলি যে কোনো নারী কিন্তু তার স্বামীর পরিচয়ে তাকে দেখা হয়। সো এটা কিন্তু তার অর্জন, তার পরিচয়ের রিফ্লেকশন না, বরঞ্চ যে এই পিতৃতন্ত্রটা কতটুকু কি বলবো প্রথিত আমাদের সমাজে, কত ডিপলি এন্ট্রেন্সড, এটার পরিচয় দিচ্ছে। সো সেটা আমি ঠিক তার সাথে আমার সম্পর্কেও দোষারোপ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের সমাজের যেই পিতৃতান্ত্রিক মাইন্ডসেট, সেটা দায়ী এটার জন্য। এবং আমরা এখন আসলে যেই জায়গাতে এসেছি, আমাদের মনে হয় যে শুধুমাত্র সময় এবং আমাদের পার্সোনাল এডুকেশন আমাদেরকে সেই জায়গা থেকে দূরে সরাতে পারে, অথবা সেই জায়গাটা আরেকটু আমাদেরকে এই ব্যাপারে অনেক কাজ করতে হবে, অনেক কাজ মানে যেরকম সচেতনতা বৃদ্ধির জন্য অনেক কাজ করতে হবে, এ ধরনের মন মানসিকতা বদলানোর জন্য অনেক কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি আমাদেরকে সময় দিলেন, আজকে বিশেষ সাক্ষাৎকারের আয়োজনে যুক্ত হলেন। দর্শকদেরকেও বলতে চাই, দর্শক চমৎকার একটা সময় কাটলো আমাদের। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তার কাছ থেকে আমরা শুনলাম নারী নেতৃত্ব, নারীদের অধিকার এবং বাংলাদেশে আগামীতে নারীরা কিভাবে এগিয়ে যাবে সে সম্পর্কে তাদের যে ধারণা থাকা দরকার, সেই সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন লম্বা সময় পর্যন্ত। আবারও পরের এপিসোডে নতুন কারোর সঙ্গে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।